সো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু বং পিএনপিসি। সকাল সকাল ভিডিওতে ওয়েলকাম। আর ন্যাচারালি এই টাইমে ভিডিও থাকে না, কিন্তু যেহেতু ট্রেন্ডিং টপিক আনোয়ার আলী এবং কালকে রাত্রির যে ভিডিওটা ছিল সেখানে আমি পরিষ্কারভাবে পুরো বিষয় জানাতে পারিনি, কারণ এআইএফএফ এর পিএসসি কমিটির যে অর্ডার, সেই অর্ডার কিন্তু কালকে রাত্রির আমি যখন ভিডিও বানাচ্ছিলাম আমি মেনশন করেছিলাম যে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখনও কিন্তু সেই অর্ডার আমরা কেউ দেখিনি। তো সেই কারণে এটা নিয়ে ডিটেলসে কথা বলা যাচ্ছে না। সেটা রাত্রের দিকে এসে যেতে পারে, মাঝরাত্রিও আসতে পারে, আবার আগামীকালও আসতে পারে। তো সেটা কিন্তু গতকাল রাত্রিরেই এসে গেছে এবং আমি যখন ভিডিও শেষ করেছি বানানো, তারপর এডিট করেছি এবং যখন পোস্ট প্রোডাকশনের কাজ হচ্ছিল, মেটাডেটাগুলো আমি সেট করছিলাম, তখনই দেখলাম যে ধীরে ধীরে কিন্তু সমস্ত রিলায়েবল মিডিয়া বা জার্নালিস্টদের যারা রয়েছেন দায়িত্বে তারা কিন্তু একে একে আপডেটটা দিতে শুরু করলেন। সেখানে মার্কাস থেকে শুরু করে এফএনআই থেকে শুরু করে রেভ স্পোর্টস, বরিয়া মজুমদার বা আশিস নেগি, যারা মোটামুটি রিলায়েবল জায়গাটাতে ট্রাস্ট লেভেলের জায়গাতে টপে রয়েছে, তারা আস্তে আস্তে জানিয়ে দেয় যে ম্যাটার কিন্তু এই মুহূর্তে একটা দিক থেকে পুরোটা ক্লিয়ার হয়েছে। তবে অবশ্যই আমাদেরকে ওয়েট করে থাকতে হবে 22 তারিখ বিকেল 5টা, 22 আগস্ট বিকেল 5টাতে কিন্তু নেক্সট অর দ্য লাস্ট হিয়ারিং রয়েছে পিএসসির। সেখানে কিছু আপডেট উঠে আসবে, সেখান থেকে কিছু অর্ডার কিন্তু ফাইনালি উঠে আসবে, তার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। তো যাই হোক, আজকে এই ভিডিওটাতে অনেকটা লেয়ার রয়েছে, অনেকগুলো লেয়ার রয়েছে। প্রত্যেকটা বিষয়কে নিয়ে কিন্তু পরপর কথা বলতে থাকবো। প্রথম বিষয়টা সেটা হচ্ছে, দেখো পরশু দিনকে যে ভিডিও ছিল রাত্রিরে, সেখানে মোহনবাগান কী কী ডিমান্ড করেছে, মোহনবাগান কী কী চেয়েছে পিএসসির কাছে 8 তারিখের মধ্যে তাদের যে রেসপন্স রয়েছে সেটাকে সাবমিট করে, সেই বিষয়গুলো বলেছিলাম। সেখানে পরিষ্কারভাবে তারা চেয়েছিল যে একটা কম্পেনসেশন দিতে হবে, যে লস মোহনবাগানের হয়েছে সেটা তারা কম্পেনসেট করতে চায়। আর দ্বিতীয় হচ্ছে যে যারা এখানে পার্টিজ ইনভলভ রয়েছে অ্যালং উইথ দ্য প্লেয়ার, প্রত্যেকের কিন্তু একটা ব্যান বা স্যাংশন সেটা যেন নিয়ে আসা হয়। এবং সেখানে একটা কথা বলেছিলাম যে এনওসি তো আনোয়ার আলী পাচ্ছে, এনওসি আনোয়ার আলী পাবে, কারণ আমাদেরকে ফিরে যেতে হবে যে প্রথম যে মিটিং হয়েছিল বা হিয়ারিং হয়েছিল 2 তারিখে অগাস্ট মাসের, তারপর 3 তারিখে একটা বেরিয়ে আসে অর্ডার। সেই অর্ডারে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় একটা প্যারাতে, যে প্লেয়ারকে তার যে লাইভলিহুড রয়েছে, তার যে কেরিয়ারের এখানে প্রশ্ন রয়েছে, সেই মোতাবেক কিন্তু প্লেয়ারকে পরবর্তী মুভ করতে দিতে হবে। এবং প্লেয়ার স্ট্যাটাস কমিটি তারা প্লেয়ার স্ট্যাটাস ডিপার্টমেন্টকে এটা সাজেস্ট করে যে প্লেয়ার যদি তার পরবর্তী মুভমেন্ট চায়, পরবর্তী ট্রান্সফার যদি সেই প্লেয়ার চায়, তাহলে যেন সেটাকে অ্যাপ্রুভ করা হয়। কিন্তু তারপরে মোহনবাগান সেটাতে একটা স্টে অর্ডার চেয়েছিল, যে যতক্ষণ না নেক্সট হিয়ারিং বা আদার যারা পার্টিজ রয়েছে তাদের রেসপন্সটা জমা পড়ছে বা পরবর্তী হিয়ারিংটা যতক্ষণ না হচ্ছে, এটা যেন অ্যালাউ না করা হয়। কারণ এখানে মোহনবাগানের হয়তো এক্সপেকটেশন ছিল যে এই যে গতকাল হিয়ারিংটা হয়ে গেল 10 তারিখে, সেখানে হয়তো পিএসসির তরফ থেকে একটা ফাইনাল অর্ডার আসতে পারে, এবং সেই মোতাবেক তারা চেয়েছিল স্টে অর্ডার। এবং পিএসসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে ঠিক আছে, এটাকে আপাতত হোল্ড করে রাখা হোক, এটাকে আপাতত পেন্ডিং রাখা হোক, যতক্ষণ না নেক্সট হিয়ারিংটা হচ্ছে ততক্ষণ যেন কোনো রকম ছাড়পত্র না দেওয়া হয়। তো সেইটুকু সময় কিন্তু আমি বলবো যে একটা প্লেয়ারের ক্ষেত্রে, বা সেই প্লেয়ার যে ডিজায়ার ক্লাবে যেতে চেয়েছে তার মাদার ক্লাব থেকে, সেইটুকু সময় তার পেন্ডিং রয়েছে, মানে সেইটুকু সময় তার ওয়েস্টেজ হয়েছে। তো এটা পরিষ্কার ছিল যে পিএসসির তরফ থেকে কিন্তু আনোয়ার আলীকে এনওসি দেওয়া হবে। কারণ আজ থেকে প্রায় 1 মাস আগে আমি যখন জুলাই মাসের দিকে ভিডিও বানিয়েছিলাম, সেখানে প্রচুর অ্যাটাক উঠে এসেছিল। যখন আমি বলেছিলাম যে প্লেয়ারের পা থেকে যেন বল কাটা না হয়, ইতিহাস বলছে যে প্লেয়ারের পরে পিএসসি কমিটির রেজাল্ট যায়, তখন কিন্তু একটা সেকশন অফ মোহনবাগান ফ্যান্স তারা রীতিমতো আমাকে এসে অ্যাটাক করেছিল যে এটা কিভাবে সম্ভব হতে পারে, কারণ সেখানে প্লেয়ারের দোষ রয়েছে, সে তো উইদাউট জাস্ট কজ একটা টার্মিনেশন করেছে। ইয়েস, দ্যাটস ট্রু। সেটার যা কিছু কনসিকুয়েন্সেস রয়েছে সেটা তো পরবর্তী সময়ে ঠিক হবে, কিন্তু প্লেয়ারের পা থেকে বল চলে যাওয়া বা তার লাইভলিহুডে কোনো ক্ষতি হওয়া বা তার যে আপকামিং কেরিয়ারটা পড়ে রয়েছে, পুরো ফিউচারটা পড়ে রয়েছে, সেখানে কিন্তু পিএসসি কখনোই প্লেয়ারের ক্ষতি চাইবে না। দেখো এই কেসটাতে প্রথম থেকে যা কিছু সিচুয়েশন তৈরি হয়েছে, যা কিছু আপডেট উঠে এসেছে, তার বেসিসে পরপর কথা বলে বলে গেছি। এবার এটা ছিল এর আগের সিচুয়েশন। 10 তারিখের হিয়ারিং, মানে গতকালের হিয়ারিং থেকে মোদ্দা কথা যে জিনিসটা উঠে এসেছে সেটা হচ্ছে 1 নম্বর, যে আনোয়ার আলীকে এনওসি দেওয়া হবে। আনোয়ার আলী এনওসি পাচ্ছে, পিএসসির তরফ থেকে সেই এনওসি ক্লিয়ার করা হচ্ছে, এবং পিএসসি কিন্তু প্লেয়ার স্ট্যাটাস ডিপার্টমেন্টের কাছে পুরো বিষয়টা পাঠিয়ে দিচ্ছে যে প্লেয়ার যদি এরপর তার পরবর্তী ক্লাবে যাওয়ার জন্য কোনো ধরনের অ্যাপ্লিকেশন নিয়ে আসে, সেটাকে যেন ছেড়ে দেওয়া হয়, সেটাকে যেন ছাড়পত্র দেওয়া হয়, অর্থাৎ প্লেয়ার পরবর্তী ক্লাবে মুভ করতে, মানে দিল্লিতে আপাতত সে ফিরে গেছে। মানে এই মুহূর্তে যখন ধরো ভিডিও আমরা বানাচ্ছি, সবাই আমরা কথা বলছি, এখন কিন্তু আনোয়ার আলী দিল্লি এফসির প্লেয়ার, অর্থাৎ যেখান থেকে সে মোহনবাগানের লোনে গেছিলো সেখানে সে ফিরে গেছে, যেটা অ্যাজ ইউজুয়াল লোন ডিলের ক্ষেত্রে রুল হয়। এবং সে আপাতত দিল্লি এফসির প্লেয়ার, সে দিল্লি এফসির প্লেয়ার হয়ে কিন্তু প্লেয়ার স্ট্যাটাস ডিপার্টমেন্টে
মানে মেল করবে বা অ্যাপ্লিকেশন করতে হবে যে আমি এবার ইস্টবেঙ্গলে মুভ করতে চাই, আমার যে ইস্টবেঙ্গলে মুভটা আটকে রয়েছে সেটা যেন ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ তার যা কিছু কন্ট্রাক্ট পেপারস রয়েছে সেই সমস্ত কিছু আনোয়ার আলী জমা দেবে। এবং সেখানে খুব সিম্পল ওয়েতে প্লেয়ার স্ট্যাটাস ডিপার্টমেন্ট যারা রয়েছে তারা কিন্তু এই যে প্লেয়ারের ট্রান্সফারটা রয়েছে সেই ট্রান্সফারটাকে কিন্তু অ্যালাউ করবে। এবার এখানে একটা কিন্তু এখানে আমি বলবো যে একটা আটকে যাওয়ার জায়গা রয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ট্রান্সফার আটকাবে না, এবং সেই ট্রান্সফার না আটকেও পরবর্তী সময়ে কোথায় আটকাতে পারে, কারণ সেখানে পিএসসি কিন্তু পরিষ্কারভাবে জানাচ্ছে যে প্লেয়ার অবশ্যই মুভ করতে পারে, প্লেয়ার অন্য ক্লাবে যেতে পারে, কিন্তু পরবর্তী সময় অর্থাৎ এই 22 তারিখ বিকেল 5টার সময় যে লাস্ট হিয়ারিং রয়েছে সেখানে যা কিছু অর্ডার উঠে আসবে, সেখানে যা কিছু ভার্ডিক্ট পিএসসি দেবে সেটা কিন্তু হবে যারা এখানে পার্টিজ ইনভলভ রয়েছে প্লেয়ার এবং সেই প্লেয়ার যে ক্লাবে যাচ্ছে সেই ক্লাব এবং সেই প্লেয়ার তারা কিন্তু রিস্কের আন্ডারে থাকবে। অর্থাৎ এখানে রিস্ক ফ্যাক্টর কি না, সোজা কথায় যে আপকামিং যা কিছু কনসিকুয়েন্সেস রয়েছে সেটা কিন্তু তাদের ফেস করতে হবে। অর্থাৎ প্লেয়ার সে যেহেতু উইদাউট জাস্ট কজে কন্ট্রাক্ট টার্মিনেট করে বেরিয়েছে, সেটা অলরেডি পিএসসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তার বেশি সে এআইএফএফ এর রুল মোতাবেক যা কিছু শাস্তি রয়েছে সেটা তাকে 6 মাসের জন্য স্যাংশন হতে পারে, সেটা তাকে স্যাংশন প্লাস ফাইন হতে পারে, অথবা শুধুমাত্র ফাইন করে ছেড়ে দেওয়া হতে পারে, সেটা প্লেয়ারের ওপর আসবে। এবং অবশ্যই যে ক্লাব তাকে নিয়ে যাচ্ছে সেই ক্লাবেরও কিন্তু শাস্তি, ফাইন সমস্ত কিছু আসতে পারে। এটা পরিষ্কারভাবে পিএসসি তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তুমি ট্রান্সফার নিতে পারো বা তুমি যে কোনো টুর্নামেন্টে খেলতে নামতে পারো, কিন্তু পুরোটা তোমায় মাথায় রাখতে হবে যে এখানে তোমার উপরে কিন্তু রিস্ক ফ্যাক্টর কাজ করছে। এবার দ্বিতীয় পার্টটা হচ্ছে যে মোহনবাগানের পরবর্তী স্টেপ কী কী হতে পারে। দেখো, আগে থেকে আমরা সবাই জানি যে এই যে কেসটা রয়েছে, এই কেসের যে অর্ডার বেরোবে সেই অর্ডার অনুযায়ী যারা অখুশি হবে, যারা মনে করবে যে না আমার ফরে এই অর্ডারটা গেল না, পুরোপুরি আমার এগেনস্টে গেছে, সে কিন্তু পরবর্তীতে অ্যাপিল কমিটিতে যাবে। তবে সেই অ্যাপিল কমিটিতে যাওয়ার পর যে খুব বিরাট কিছু চেঞ্জ হওয়ার রাস্তা রয়েছে সেরকম কিন্তু না। মানে এখানে মোহনবাগানের মনে হতে পারে যে না, আমি যে কম্পেনসেশনটা ঠিক করে দেওয়া হলো সেটা আমি অ্যাকসেপ্ট করছি না, আমি আরও বেশি কম্পেনসেশন পেতে পারি, বা এখানে আনোয়ার আলী যদি স্যাংশন আসে বা কোনো ধরনের বড় ফাইন আসে, সে যদি মনে করে যে না আমি এটার চ্যালেঞ্জ করতে চাই, ইস্টবেঙ্গলের ওপর যদি কিছু আসে, দিল্লির ওপর যদি কিছু আসে, অ্যাপিল কমিটি যেতে পারে। বাট অ্যাপিল কমিটিতে আমার মনে হয় না যে খুব বেশি কিছু পরিবর্তন হওয়ার রাস্তা থাকবে বলে, কারণ সেটা পুরোপুরিভাবে পিএসসির যে ভার্ডিক্ট রয়েছে, রায় রয়েছে, সেটাকে চ্যালেঞ্জ করা হয়ে যাবে। তাহলে উপায় কি রয়েছে? উপায় হতে পারে যে কোনো পক্ষ বা সমস্ত পক্ষ হয়তো পরবর্তীতে ফিফাতে মুভ করতে পারে, সিএসএ মুভ করতে পারে, কিন্তু সেটা তখনই হবে যখন অ্যাপিল কমিটিতে মুভ করার পর কোনো রকম ভালো রেজাল্ট সেই পক্ষ রিসিভ করবে না। এবার এখানে মোহনবাগান কিন্তু অনেকদিন আগে থেকে একটা স্ট্যান্ড পয়েন্ট নিয়েছিল যে আনোয়ারকে এনওসি দেওয়া হবে, আনোয়ারকে রেখে দেওয়া, ক্লাবে খেলানো, এটা মোহনবাগানের চিন্তাভাবনা থেকে বহুদিন চলে গেছিল। যেটা মোহনবাগান বারবার টার্গেট করে রেখেছিল সেটা হচ্ছে কম্পেনসেট, এটা দরকার। এবং অবশ্যই যারা এখানে গিল্টি পার্টিস রয়েছে, যাদের জন্য আজকে মোহনবাগানে এই সিচুয়েশন তৈরি হয়েছে, তারা যেন স্যাংশন পায়, তারা যেন শাস্তি পায়, এটা মোহনবাগানের স্ট্যান্ড পয়েন্ট ছিল। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে আনোয়ার আলী চলে যাওয়াটা যে মোহনবাগানের জন্য লস, সেটা 1 মাস আগে তৈরি হয়ে গেছিলো, নতুন কিছু ব্যাপার না। মানে আনোয়ার আলী চলে গিয়ে হঠাৎ করে এখন লস হলো, বা ইস্টবেঙ্গলে যাওয়ার জন্য মোহনবাগানের লস হলো, সেটা কিন্তু এখন না, এটা 1 মাস আগে থেকে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এবার নেক্সট বিষয়টা হচ্ছে যে আনোয়ার আলীকে এরপর আমরা ইস্টবেঙ্গল জার্সিতে দেখবো কবে? খুব সোজা কথায়, আনোয়ার আলী এই গতকাল তার পিএসসির অর্ডার পেয়ে যাওয়ার পর আজ অথবা আগামীকালের মধ্যে কিন্তু প্লেয়ার স্ট্যাটাস ডিপার্টমেন্টের কাছে অ্যাপ্লিকেশন করবে, এবং সেখানে সে জানাবে যে আমি ইস্টবেঙ্গলে খেলতে চাই, ইস্টবেঙ্গলে আমি ট্রান্সফার নিতে চাই। এবং তারপর যখন ওখান থেকে ছাড়পত্র বেরিয়ে আসবে তখন অফিসিয়ালি, কারণ এতদিন যে কন্ট্রাক্টটা সিগনেচার হয়েছিল সেটা হচ্ছে একটা প্রি এগ্রিমেন্ট, এবং সেটাও কিন্তু পুরোপুরি লিগাল টার্মসের ওপর বেস করে, যে যতক্ষণ না প্লেয়ার এনওসি পাচ্ছে, যতক্ষণ না প্লেয়ারের লিগাল একটা ম্যাটার ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ কিন্তু এটা ফুল কন্ট্রাক্টে পরিণত হবে না। তো সেটা কিন্তু এখন হয়ে যাচ্ছে। যখনই সেই এনওসি এবং প্লেয়ার স্ট্যাটাস ডিপার্টমেন্টে ছাড়পত্র প্লেয়ার নিয়ে আসতে পারবে, তখন ইস্টবেঙ্গলের সাথে যে ফাইনাল কন্ট্রাক্ট রয়েছে সেটা আনোয়ার আলী সিগনেচার করবে, সেটা দিল্লি এফসি যারা কর্তৃপক্ষ রয়েছে সিগনেচার করবে, এবং 5 বছরের, ইটস আ মেগা ডিল, 5 বছরের একটা মেগা ডিলে কিন্তু ইস্টবেঙ্গল পার্মানেন্ট ট্রান্সফার করিয়ে নেবে আনোয়ার আলীকে, যেটা আনোয়ার আলীর জন্য এতদিন ধরে চাহিদা ছিল, যে তার একটা ফিয়ার ফ্যাক্টর রয়েছে, তার একটা আগামী দিনে কেরিয়ারের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সবটা কিন্তু কেটে যাচ্ছে। এবং এবং তার সাথে একটা বড় ব্যাপার, যে একটা হিউজ পরিমাণে স্যালারি কিন্তু আনোয়ার আলী রিসিভ করবে ইস্টবেঙ্গলের তরফ থেকে, যেটা এতদিন ধরে আনোয়ার আলী চেয়েছিল যে
আমি একটা লামসাম মানি রিসিভ করবো, যেখানে আমার কেরিয়ার সেটা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে কাটবে, এবং সেটা যে কোনো প্লেয়ার তার কেরিয়ারের স্বার্থে বা যে কোনো মানুষ তার নিজের জীবন জীবিকার স্বার্থে সবসময় চেয়ে থাকে যে আমার যে ইনকামটা হবে সেটা যেন একদম ওয়েল ব্যালেন্সড হয়। তো সেটা কিন্তু হচ্ছে। এবার দ্বিতীয় বিষয়টা এই ইস্টবেঙ্গল এবং আনোয়ার আলীর ক্ষেত্রে, যে এরপর তাকে হয়তো আমরা ডার্বিতে নামতে দেখতে পারি, যার একটা চান্স কিন্তু ভীষণভাবে থেকে যাচ্ছে। তবে অবশ্যই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফিকেশনস ম্যাচে তার থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, কারণ সেই ম্যাচের যে স্কোয়াড, সেই স্কোয়াড কিন্তু অলরেডি এএফসির কমিটিতে সাবমিট হয়ে গেছে। তো সেখানে পরিবর্তন আর আসবে কিনা, কারণ এটা যদি এই 11 বা 12 তারিখের মধ্যে মেটে, তারপর সিগনেচার রয়েছে, আমার মনে হয় না যে 14 তারিখের মধ্যে তাকে কোনো রকম নামানোর রাস্তা আছে বলে। তবে হ্যাঁ, লিগাল প্রসেস অনেক কিছুভাবে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তো এখনই সেটাকে নিয়ে বলা যাচ্ছে না যে 14 তারিখের ম্যাচে আমরা দেখতে পাবোই না এরকম, তবে সম্ভাবনা কম রয়েছে। কিন্তু ডার্বিতে 18 তারিখের কলকাতা ডার্বি ডুরান্ড কাপে, সেখানে কিন্তু আনোয়ার আলীকে ইস্টবেঙ্গল জার্সিতে ডেবিউ করতে দেখার সম্ভাবনা এই মুহূর্তে চরম, এবং সেটা একটা বিরাট বড় ঘটনার সম্মুখীন হয়ে থাকবে সবাই, যে এতদিন ধরে যে ব্যাটেলটা চলছিল, সেই মোহনবাগানের সাথে ব্যাটেল চলছিল, অন্য কোনো ক্লাবের সাথে না, এবং সেই মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি ম্যাচে আনোয়ার আলী ইস্টবেঙ্গল জার্সি পরে নামছে। এটা একটা বিরাট বিরাট সিচুয়েশন কিন্তু তৈরি করবে। এবং এখানে খুব খুব টেকনিক্যালি ফলো করে দেখো যে লাস্ট সিজনে যে দুটো প্লেয়ার মোহনবাগানকে লিটারেলি ডিফেন্সে সলিডিটি এনে লিগ শিল্ড জেতার ক্ষেত্রে সবথেকে বড় দাবিদার ছিল, সেই দুটো প্লেয়ার, সেই দুজন ডিফেন্ডার কিন্তু এই সিজন থেকে ইস্টবেঙ্গলের প্লেয়ার। 2023-24 আনোয়ার আলী হেক্টরিউসের জুটি মোহনবাগানকে লিগ শিল্ড দিয়েছিল। 2024-25 সিজনে কিন্তু সেই দুজন প্লেয়ার ইস্টবেঙ্গলের অ্যাসেট হয়ে যাচ্ছে, এবং সেখানে ইস্টবেঙ্গলের একটা বড় স্বপ্ন দেখতেই পারে। কিন্তু হ্যাঁ, এখানে আবারও বলছি যে প্লেয়ার সিগনেচার করতে কোথাও অসুবিধা নেই, ডিল ডান হয়ে পড়েই ছিল সমস্ত কিছু, 5 ইয়ার্সের মেগা কন্ট্রাক্ট, সব কিছু ঠিক আছে। কিন্তু আমাদের ওয়েট করতে হবে, যে কারণে বারবার বলছি যে লাস্ট ভার্ডিক্ট কী আসছে, লাস্ট অর্ডার কী আসছে, তার উপরে দাঁড়িয়ে কিন্তু এর পরবর্তী মুভটা আবার ডিপেন্ড করছে। কারণ তখন যদি দেখা যায় যে প্লেয়ারের ওপর আবার একটা 6 মাসের স্যাংশন এসে গেল, এবং সেটা যেখানেই মুভ করা হোক না কেন সেটা আর উইথড্র হচ্ছে না, কারণ যেহেতু সে আনজাস্ট টার্মিনেশন করেছে, উইদাউট জাস্ট কজে টার্মিনেশন করেছে, তো সেটা আর অন্য কেউ উইথড্র করলো না, এটা কন্টিনিউ থাকলো, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল কিছুটা সময় সাফার করবে। বাট ওইটুকু সময় সাফার করে নিলে কিন্তু পরবর্তী যে 4.5 বছরটা পড়ে থাকছে, সেটা কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্সের জন্য একটা গোল্ডেন পিরিয়ড হিসেবে দেখা দিতে পারে, নিশ্চিতভাবেই পারে। কারণ আনোয়ার আলী এই মুহূর্তে দাঁড়িয়ে হি ইজ দ্য বেস্ট সেন্টার ব্যাক অফ ইন্ডিয়া, এটা দীর্ঘদিন ধরে বলে আসছি, এটা নিয়ে কোথাও অমত হওয়ার জায়গা নেই। কারণ ওর এজ গ্রুপে বা ওর থেকে 5-7 বছরের বড় যারা ডিফেন্ডার রয়েছে, তাদের পুরো সেকশনটা দেখলে দেখা যাবে যে আনোয়ার আলীর যে লেভেলটা তৈরি করেছে ও লাস্ট 2-3 ইয়ার্সের মধ্যে, তার ধারে কাছে আপাতত কেউ কিন্তু আসছে না। তো সেটা ইস্টবেঙ্গলের জন্য একটা বিরাট বড় পাওনা। তো দেখা যাক, আমাদেরকে ওয়েট করে থাকতে হবে দুটো দিনের জন্য। এক হচ্ছে নেক্সট ডিলটা কবে ডান হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলে, ফাইনালি অফিসিয়ালি সিগনেচার কবে করছে, আনভেল কবে হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে ডার্বিতে কবে নামতে, মানে ডার্বিতে নামতে চলেছে কিনা আনোয়ার আলী, তাকে আমরা ডার্বির দিনকে ডেবিউ করতে দেখতে পাচ্ছি কিনা, সেই সিচুয়েশনটা কি হয়। এবং অবশ্যই সব থেকে ইম্পর্ট্যান্ট ডে হচ্ছে যেদিনকে ফাইনাল হিয়ারিংটা রয়েছে পিএসসির, অর্থাৎ 22 তারিখে বিকেল 5টা থেকে। তারপর যখন এই মাঝরাত্রির দিকেই হয়তো কোনো সময় দেখব যে আমরা এরকম কিছু আপডেট পাচ্ছি, বা পরবর্তী দিন সকালে আমরা আপডেট পাচ্ছি যে বিষয়টা পুরোপুরি কি এসে দাঁড়ালো। সো ওভারঅল যা কিছু ঘটলো, আমার মনে হয় যে তার হাফ জায়গাতে পর্দা পড়লো। এটা নিয়ে তোমাদের যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।